বিরক্তিকর মুড নিয়ে বসে আছে জায়ান। সে কখন গিয়েছে মেয়েটা, এখনো আসার নামগন্ধ নেই। সে টিকতে না পেরে ফোন কল হাসার কথা বলে সেখান থেকে বসার ঘর থেকে সরে আসে জায়ান। বিন্দুমাত্র এদিক সেদিক না তাকিয়ে ডিরেক্ট হারাবি রুমের দিকে অগ্রসর হয়। রুমের দরজা ভেরানো। জায়ান দরজায় দুবার টোকা দিয়ে গলা খাকারি দিল। এদিকে দুই বান্ধবীর কথার মাঝে ব্যাঘাত ঘটায় চমকে ওঠে ওরা। গলা খাকারি দেওয়ার আওয়াজে শুনে হারাবি বুঝতে পারে লোকটা তার স্বামী ছাড়া আর কেউ না। আলিফা বুঝতে পেরে দুষ্টু হাসলো। কাঁধ দিয়ে আরাফির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, ওহো, ভাইয়া বুঝি তোকে এতক্ষণ যাবৎ না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছে। ইস, কি ভালোবাসা গো। লজ্জা পেল আরাফি। কি যে বলিস না তুই, হয়তো তার কিছু লাগবে এই জন্যই এসছে। হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো, তোকেই লাগবে। বুঝি বুঝি, সবই বুঝি। থাক তুই, আমি যাচ্ছি। তোদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে আমি চাই না। আলিফা গিয়ে দরজা খুলে দিল। জায়ান গেটের সামনে দাঁড়িয়ে। আলিফা দুষ্টু হেসে বলে, কি ভাইয়া, বউ ছাড়া বুঝি চলে না? হুম। জায়ান আলিফার কথায় বাঁকা হেসে বলে, একটা মাত্র বউ আমার, তাকে ছাড়া চলবে কিভাবে বলো? হালিফা এসে দিল। তারপর বিনা বাক্যে বেরিয়ে গেল। হালিফা যেতেই জায়ান আরবির কক্ষে প্রবেশ করে। দরজা আটকে আরবির কাছে সে দাঁড়ায়। আরবি জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? তোমাকে লাগবে। জায়ানের সোজা সবটার জবাবে লজ্জা পেল আরবি। তিনদিনে কণ্ঠে বলে, কি যে বলেন না আপনি, চলুন বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। আরবি জায়ানের হাত ধরে যেতে নিতেই জায়ান উল্টো আরবিকে টেনে নিজের বাহু জুড়ে নিয়ে আসে। আরবি হকচকে যায়, হাত রাখে জায়ানের বুকে। আরবি নিচু গলায় বলে, কি করছেন? জায়ান নরম হাতে আরবির কানের পিঠে চুল গুজে দিল। তারপর আরবির কানের কাছে মুখটা এগিয়ে নিল। জায়ানের গরম নিঃশ্বাসগুলো আরবির কানে এসে লাগছে, যা আরবির ভিতরে তোলপাড় শুরু করে দিয়েছে। শিহরণ জায়গায় মনে। জায়ান চুমু খেল আরবির কানের লতিতে। চোখ বন্ধ করে নিল আরবি। খামচে ধরল জায়ানের বুকের কাছের অংশ। জায়ান ফিসফিস করে বলে, তুমি জানো না, তোমায় ছাড়া আমার এক মুহূর্ত চলে না। শুক্রবারেই শুধু পুরোটা দিন আর রাত আমি তোমাকে কাছে পাই, না হলে তো অফিস থাকে। এই শুক্রবার তুমি আমার চোখের আড়াল হতে পারবে না একটুও। ঢোক গেল আরবি। মৃত স্বরে বলে, এমন করছেন কেন? ছাড়ুন না, আজ তো বেড়াতে এসছি। জায়ান আরো শক্ত করে ধরল আরবির কোমর। তারপর আরবির চোখে চোখ রেখে বলে, কোনো ছাড়াছাড়ি হবে না, আমার এখন একটা উষ্ণ চুমু চাই। সো চুপচাপ দাঁড়াও, আমি এখন চুমু খাবো। আরবি আবার কিছু বলতে নিবে তার আগেই জায়ান আরবির অধরে অধর মিলিয়ে দিল। মৃদু কম্পিত হলো আরবির ছোট্ট দেহটা। আরো মিশে যেতে চাইল জায়ানের প্রশস্ত বুকটায়। জায়ানও বুঝতে পেরে আগলে নিল অর্ধাঙ্গিনীকে নিজের বুকের মাঝে। জিহাদ সাহেব উসখুস করছেন নিহান সাহেবের পাশে বসে। ব্যাপারটা বেশ লক্ষ্য করছেন নিহান সাহেব। মূলত নিহান সাহেব, জিহাদ সাহেব আর মিহান সাহেব বাগানে এসেছেন কথাবার্তা বলার জন্য। বুড়ো মানুষ তারা, ইয়াং জেনারেশনদের মাঝে বসে আর কি করবেন তারা। কিন্তু জিহাদ সাহেবকে এমন করতে দেখে নিহান সাহেব আর না পেরে প্রশ্ন করেই ফেললেন, কি হয়েছে ভাই সাহেব, কিছু বলবেন আপনি? অনেকক্ষণ যাবৎ দেখছি ব্যাপারটা, কিছু বলার হলে বলে ফেলুন নির্দ্বিধায়। জিহাদ সাহেব যেন আস্থা পেলেন। মনে মনে নিজেকে পুরো দমে তৈরি করে বলে উঠলেন, আসলে কিভাবে যে বলবো কথাটা ভেবে পাচ্ছিলাম না। না জানি আপনারা কি মনে করেন এই ভয়ে। মিহান সাহেব মুচকি এসে বলেন। জিহাদ সাহেব রুমালের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিলেন। টেবিল থেকে গ্লাসটা নিয়ে টকটক করে পানি পান করে নিলেন। তারপর বললেন, আসলে মিহান ভাইয়ের ছেলে ইফতিকে আমার বেশ ভালো লাগে। ছেলেটা অনেক ভালো। প্রতিটা মেয়ের বাবাই এমন একজন ছেলেকে তার মেয়ের জামাই হিসেবে চান, আর সেই কাতারে আমিও একজন। আপনাদের ছেলে ইফতিকে আমি আমার ছোট মেয়ে ফিহার জন্য পছন্দ হয়েছে। এভাবে নিজের বিয়ের কথা বলাটা ভালো দেখায় না, কিন্তু কিছু করার নেই ভাই, ক্ষমা করবেন আমায়। মিহান সাহেব চুপ করে রইলেন। কি বলবেন ভেবে পেলেন না। ফিহাকে তার একটুও ভালো লাগে না, মেয়েটার চলাফেরা একটুও ভালো না। কিন্তু এইভাবে কারো মুখের উপর না বলতে কেমন একটা দেখাবে না। এখানে আবার মানুষটা যদি হয় তাদেরই কাছের মানুষ, আর এমনিতেই কিছু বলার কথা বললে মূলত ওইখানে তিনি কিছু বলতেও চান না।
যেখানে বড় ভাই আছে তিনি আর কি বা বলবেন। বড় ভাই যা বলবেন তাই তিনি মেনে নেবে। সম্পূর্ণ ব্যাপারটা বড় ভাইয়ের উপর ছেড়ে দিলেন তিনি। মুখে কলু পেটে বসে রইলেন। এদিকে জিহাদ সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তার কেমন যেন লজ্জা লাগছে এইভাবে নিজেই নিজের মেয়ের বিয়ের কথা তোলায়। নিহান সাহেব সবটাই পর্যবেক্ষণ করলেন। অতঃপর জিহাদ সাহেবের কাঁধে ভরসার হাত রেখে মুচকি এসে বললেন, লজ্জা পাওয়ার কিছুই নেই এখানে ভাই সাহেব। আরাবি মাকে যেমন আমার পছন্দ হওয়ায় আমি নির্দ্বিধায় আপনার কাছে এসেছি আপনার মেয়ের হাত চাইতে। আপনিও তাই করেছেন। পার্থক্য আপনি আপনার মেয়ের জন্য করেছেন আর আমি আমার ছেলের জন্য। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। নিহান থামলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বললেন, তবে ভাই আমি আপনাকে তো এখনই তো উত্তরটা দিতে পারছি না। আমার পুরো পরিবারের সাথে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, ইফতির মতামত নিতে হবে, যেমনটা আপনি নিয়েছিলেন আরাবির থেকে। কি বলেন ভাই? জিহাদ সাহেব নিহান সাহেবের প্রতিটা কথায় মুগ্ধ হলেন। এমন একটা ভালো ফ্যামিলিতে নিজের মেয়েকে বিয়ে দিতে পেরে শত কোটিবার ধন্যবাদ জানালো রবের দরবারে। তিনি বলেন, অবশ্যই ভাই সাহেব, ছেলে মেয়েদের মতামতই হলো বড়। ইফতি বাবা যদি রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর রাজি না হলেও এতে আমার কোনো কষ্ট নেই, কারণ জোর করে কোনো সম্পর্ক হয় না, এতে কেউ সুখী হয় না। হ্যাঁ, যা বলছেন ভাই। এইভাবেই তারা কথাবার্তা বলতে লাগলো। এমন সময় চা নিয়ে আসলো আলিফা। তাদের তিনজনের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে চলে গেল। মিহান সাহেব তাকিয়ে রইলেন আলিফার দিকে। মনে মনে বললেন, মনে মনে কথাগুলো বলেই মুচকি আসলেন মিহান সাহেব। লিপি বেগমের কথা অনুযায়ী বাগানে গল্পরত জিহাদ সাহেব, নিহান সাহেব আর মিহান সাহেবকে চা দিতে গিয়েছিল আলিফা। সেখানে গিয়েই চা শুনলো স্তব্ধ হয়ে যায় আলিফা। ইফতি আর ফিহার বিয়ে নিয়ে চলা সমস্ত কথা শুনে নেয় আলিফা। কোন রকম নিজেকে শক্ত করেই তাদের চা দিয়েই সেখান থেকে চলে আসে আলিফা। সোজা ওয়াশরুমে এসে পড়েও। ওয়াশরুমে দাঁড়িয়ে নিস্তব্ধে কাঁদছে আলিফা। কিভাবে সহ্য করবে ও এসব? ইফতিকে তো নিজেও ভালোবাসে, কিন্তু নিজের মনে সদ্য ফোটা ভালোবাসার পদ্ম ফুলটা যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবেনি আরাবি। অনেকক্ষণ এভাবে কাঁদলো আলিফা। অতঃপর কান্নার রেশ কমে আসতেই চোখে মুখে জল ছিটিয়ে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দূরে থাকতে হবে আপনার থেকে, অনেক দূরে। হবে না, কোনোদিন আমাদের মিল হবে না ইফতি। তাই আপনি আমার মনের কথা জানার আগেই আমি দূরে সরে যাব আপনার থেকে। আমি জানি আপনি আমার মনের কথা জানলে কোনোদিনও বিয়েতে রাজি হবেন না, আর আপনি রাজি না হলে আরাবির উপর সব দোষ দিবে ওর মা আর বোন। আমি চাই না আমার কারণে আমার বোনের মতো বান্ধবীর জীবনে অশান্তি হোক। দূরে চলে যাব আমি। বিকেলেই ফিরে আসে সাখাওয়াত পরিবারের সবাই মৃধা বাড়ি থেকে। যাওয়ার সময় একটি এক পলক আলিফাকে দেখার জন্য ছটফট করছিল, কিন্তু মেয়েটার বিন্দুমাত্র পাত্তা পেলে তো। ফাহিমেরও একই দশা। সে এত চেষ্টা করেছে নূরের সাথে কথা বলার জন্য, কিন্তু নূর প্রতিবারই ফাহিমকে ইগনোর করে গিয়েছে। নূরের এমন ব্যবহারে কেন যেন মনে মনে ভীষণ কষ্ট লেগেছে ফাহিমের। কিন্তু কেন এমনটা হলো এর উত্তর হাজার খুঁজেও মিলাতে পারেনি ফাহিম। অস্থির হৃদয় নিয়ে সারা রাত ছটফটিয়ে কাটিয়ে দিল ছেলেটা। আর এদিকে বাড়িতে এসে আলিফাকে শতবার ফোন করেছে ইফতি, কিন্তু প্রতিবারই আলিফার ফোন বন্ধ বলছে। এমন তো কখনো হয় না। ইফতি জানে আলিফা ওকে ভালোবাসে, শুধু মুখে বলে না। আর ভালোবাসি মুখে বলতে হবে এমন তো না। প্রিয় মানুষটার চোখের দিকে তাকালেই তো বোঝা যায়, তাই না? প্রায় 1 ঘন্টা টানা চেষ্টা করলো ইফতি, কিন্তু না, সেই একই অবস্থা। এইবার না পেরে ইফতি সোজা চলে গেল জায়ানের রুমে। রুম গুছাচ্ছিল আরাবি, জায়ান গিয়েছে ওয়াশরুমে। এমন সময় দরজায় করাঘাতের আওয়াজ শুনে গিয়ে দরজা খুলে দেয়। হুড়মুড় করে ঘরে প্রবেশ করে ইফতি। অস্থির গলায় বলে উঠে, ভাবি আপনি একটু আপনার ফোন দিয়ে আলিফাকে ফোন দিবেন। আচমকা ইফতির মুখে আলিফার নাম শুনে অবাক হয় আরাবি। ভাবুক মনকে শান্ত করতেই প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, হঠাৎ আলিফকে ফোন করব মানে? আহা, ফোন করুন না ভাবি, একটু আর্জেন্ট। আরাবি বুঝলেও এই মুহূর্তে ইফতিকে প্রশ্ন করা বোকামি হবে, তাই আরাবি আর প্রশ্ন করলো না। বিনা বাক্যে ফোনটা নিয়ে আলিফার ফোনে কল করলো। ওপাশ থেকে এসে একই কথা বলল। ইফতি অস্থির হয়ে দাঁড়িয়ে। আরাবি ওকে হতাশ করে দিয়ে বলে, ফোন বন্ধ বলছে ওর। সিট সিট সিট।
দু হাতে চুল খামচে ধরলো ইফতি নিজের। কেন যেন ওর মন বলছে কিছু একটা ঠিক নেই, কোথায় কিছু একটা গন্ডগোল আছে। মনে বারবার কু ডাকছে। আরবি ইফতির এমন পাগল প্রায় অবস্থা দেখে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। ইফতিকে এর আগে এমন অবস্থায় কখনো দেখেনি আরবি। হঠাৎ কিছু একটা মনে পড়তেই আরবি বলে, আমি আলিফার ছোট বোনের কাছে ফোন করছি, ওর কাছ থেকে জানতে পারবো আলিফার ব্যাপারে। আরবির মুখে এমন একটা কথা শুনে যেন একটু আশার আলো পেল ইফতি। দ্রুত বলে, ভাবি জলদি কল করুন। আরবি কল করলো। দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। হ্যালো, কে? আহিয়া? ওপাশে খানিক নীরবতা চলল, তারপর দীর্ঘশ্বাসের শব্দ, এরপর আস্তে করে জবাব আসে। না, আমি আলিফা। অবাক হয় আরবি, বলে, আলিফা, তোর ফোন বন্ধ কেন? কি হয়েছে তোর? আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ইফতি পাশ থেকে ইশারা করলো আরবিকে ফোনটা ওকে দিতে। আরবি মাথা দুলিয়ে ফোনটা ইফতিকে দিয়ে দিল। ইফতি ফোন হাতে নিয়ে দ্রুত কানে লাগালো। ওপাশে আলিফা কিছু বলছিল। আলিফার কণ্ঠস্বর শুনতে পেয়েই যেন জান ফিরে পেল ইফতি। তারপর কোনো কিছু না ভেবে বেশ উচ্চস্বরেই ধমকে ওঠে। এই মেয়ে, এই তোমার ফোন বন্ধ কেন? হ্যাঁ, ফোন বন্ধ কেন? জানো কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি? কমন সেন্স কোনো নেই তোমার মাঝে? এখন তুমি যদি আমার সামনে থাকতে থাপ করে তোমার গাল লাল করে দিতাম বেয়াদব মেয়ে। তুমি এতটা... বাকিটা আর বলতে পারলো না ইফতি, কারণ ওপাশে আওয়াজ হচ্ছে টুট টুট টুট, মানে কলটা কেটে দিয়েছে আলিফা। বাকরুদ্ধ হয়ে গেল ইফতি। রাগে শরীর থরথরিয়ে কেঁপে উঠল। শক্ত কণ্ঠে বলে উঠল, হাউ ডিয়ার শি! আমি কথা বলছিলাম, ও কল কাটার সাহস কোথায় পেল? এই মেয়েকে তো আমি সামনে পেলে দেখে নিব, কার সাথেও এমন করছে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিব। আরবি এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে থাকলেও আর থাকতে পারল না। এবার এতক্ষণ যেটুকু দেখলেও তাতে যা বোঝার বুঝে গিয়েছে ও। আরবি প্রশ্ন করলো, ভালোবাসেন আলিফাকে ভাইয়া? থমকে গেল ইফতি আরবির এমন একটা কথায়। কি বলবে ভেবে পেল না। ইফতি খানিক ভাবলো, সিদ্ধান্ত নিল আরবিকে সব জানাতে হবে। এখন আরবি পারবে এই সমস্যার সমাধান করতে। আর কোনো লুকোচুরি না করে ইফতি বেশ শান্ত কণ্ঠেই বলল, হ্যাঁ ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি ভাবি ওকে আমি। মুচকি হাসলো আরবি, বলল, চিন্তা করবেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আরবির এইটুকু কথায় যেন প্রচন্ড ভরসা পেল ইফতি। তাই আরবির উপরে সব দিয়ে চলে গেল। একটু পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে জায়ান। ও ওয়াশরুমে থাকাকালীনই চিল্লাপাল্লা শুনেছে, তাই এসেই আরবিকে প্রশ্ন করে, ইফতি এসেছিল বুঝি? ওর গলার আওয়াজ পেলাম। আরবি জায়ানের হাত থেকে তোয়ালে নিয়ে নিল, ইশারা করলো জায়ানকে বিছানায় বসতে। জায়ান বিনা বাক্যে গিয়ে বিছানায় বসত। আরবি এগিয়ে গিয়ে জায়ানের চুল মুছে দিতে লাগলো, তারপর বলে, হ্যাঁ ভাইয়া এসেছিল। জায়ান ও শীতল হাত জোড়া নিয়ে রাখলো আরবির কোমরে। এক হাত শাড়ির আঁচল ভেদ করে মসৃণ কোমর স্পর্শ করেছে। মৃদু কম্পিত হলো আরবি, শব্দ করলো, উফ। জায়ান টেনে আরবিকে আরো নিজের কাছেই নিয়ে আসে, শান্ত গলায় বলে, কি হলো বলো? কিভাবে বলবো আপনি এমন করলে? এভাবেই বলতে হবে। উপায় নেই আরবি, সে জানে এই লোককে হাজার বললেও হবে না, তাই সেইভাবেই বলতে লাগলো। আলিফা ফোন বন্ধ করে রেখেছিল, ইফতি ভাই সেই কারণেই আমার কাছে এসেছেন। ভ্রু কুচকালো জায়ান, প্রশ্ন করলো, মানে বুঝলাম না। আরে এখনো বোঝেন নাই? ইফতি ভাইয়া আলিফাকে ভালোবাসে, আর তাই তো আলিফার ফোন বন্ধ থাকায় আমার কাছে এসছে। এইবার বুঝলাম। হ্যাঁ? না, হ্যাঁ, আমি এটা অনেক আগে থেকেই জানি বউ। ও আচ্ছা, তাই বলুন। থেমে আবার বলে আরবি। এই এক মিনিট, আপনি জানেন কিভাবে? মুচকে এসে জায়ান বলে, তুমি তো বোকা, না হলে তোমার বান্ধবী তোমারই বিচবিচে ইফতির সাথে গিয়ে দেখা করে আসে, আর তুমি টেরও পাও না। বোকা। বোকা বলায় রেগে গেল আরবি। জায়ানের দিকে আঙ্গুল তাক করে বলে, এই একদম বোকা বলবেন না, বলে দিলাম। আমি কি আপনার মতো, হ্যাঁ, যে সবার পেছনে একটা করে বান্দরের লেজ লাগিয়ে দিব? আরবির আঙ্গুলে টুক করে কামড় দিল জায়ান। উহ, শব্দ করে আঙ্গুল সরিয়ে নিল আরবি। জায়ান হেসে বলে, তুমি তো বুঝবে না আমি লেজ লাগাই কেন। যদি বুঝতে তাহলে তো হতোই। তো এখন বলুন শুনি, কেন এমন করবেন? জায়ান ঝুঁকে এলো আরবির কাছে, ধীর কণ্ঠে বলে, আমার একটা মাত্র বউ,
তার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? কাঠগোলাপের স্নিগ্ধ রূপে মোহিত হওয়া, তার সুবাসিত ঘ্রাণে নিজের দেহকে মাখামাখি করা যে আমার নিত্যদিনের কাজ। সেই কাঠগোলাপের গায়ে একটুখানি আঁচড়ের দাগও যে আমার সইবে না। তাই তাকে সকল রকম ঝড়ঝাপটা থেকে বাঁচানোর জন্যই আমি এমন করি, বুঝলে? মুগ্ধ হলো আরাবি জায়ানের প্রতিটা কথায়। লোকটার এই নিখাত ভালোবাসা দেখলেই ওর কান্না পায়, ভীষণ রকম কান্না পায়। এই মানুষটার সাথে ও এখন আষ্টি পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। প্রতিটা পদে পদে এখন এই মানুষটাকে ওর প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। আরাবি ঝাঁপিয়ে পড়লো জায়ানের বুকে, তারপর চুমু খেলো জায়ানের উন্মুক্ত বুকের বাঁ পাশে। তৃপ্তিময় হাসে জায়ান। আরবির চুলের ভাঁজে চুমু খেয়ে আরও ভালোভাবে আগলে নেয় নিজের কাঠগোলাপকে। সকালে ব্রেকফাস্টের পালা শেষ হতেই নিহান সাহেব পরিবারের সবাইকে বসার ঘরে একজোট হতে বললেন। বাড়ির প্রধান কর্তার আদেশ মোতাবেক সবাই সুসুর করে হাজির হয় বসার ঘরে। নিহান সাহেব আরেকবার সবার দিকে তাকিয়ে যাচাই বাছাই করে নিলেন সবাই এসেছে কি না। এইবার ইফতির দিকে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে বলে ওঠেন, ইপ্তি, আমি যা বলবো মন দিয়ে শুনবে। হঠাৎ নিজের উদ্দেশ্যে এমন একটা কথা শুনেই সজাগ হয়ে দাঁড়ায় ইফতি। সাবলীলভাবে বলে, জি চাচ্ছু বলো। গলা কাকারি দিয়ে নিজেকে প্রস্তুত করে নেন নিহান সাহেব। তারপর বলেন, ইপ্তি, তুমি বুঝদার হয়েছো, অফিসেও জয়েন করেছো, বেশ কিছুদিন হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার তোমাকে বিয়ে করাবো। আরবি মায়ের ছোট বোন ফিয়াকে তো চিনোই, ফিয়ার সাথে তোমার বিয়ে করতে চাইছি। এতে তোমার মতামত কি? নিহান সাহেবের মুখে হঠাৎ এরূপ কথা শুনে আশ্চর্য হয় সবাই। আরাবি তো বিষয়ে সপ্তম চূড়ায়। হেঁকে হেঁকে সব বুঝতে পারলো আরাবি। কাল বোধহয় এর জন্যই সাক্ষাৎ পরিবারের সবাইকে ওর বাবা মা দাওয়াত করেছেন। আর এর পেছনে যে ওর মা আর বোন দায়ী তা বেশ ভালোই জানে। আরাবি এটা ভেবে কষ্ট পেলেও যে ওর বাবাও কি না জানিয়ে এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। একবার কি ওকে এই বিষয়ে জানাতে পারতো না? বাবা কিভাবে এমন একটা কাজ করতে পারলো ওর বাবার প্রতি বেশ অভিমান হলো আরাবির। ইফতি স্তব্ধ হয়ে রইল কিয়ৎক্ষণ এমন কথা শুনে। কিছু মুহূর্ত পরে সবটা বুঝতে পেরে নিজেকে সামনে নিয়ে ইফতি বেশ শান্ত গলায় বলে, চাচ্ছু, আমি তোমাকে সম্মান করি, তোমার সব সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে মেনে নেই। তবে চাচ্ছু, এইবার আমি মানতে পারছি না, আমাকে ক্ষমা করবে চাচ্ছু। তবে আমি এই বিয়ে করতে পারবো না। ইফতির মুখে সোজা সাপটা না শুনে নিহান সাহেব এবার বেশ রুক্ষভাষী হয়ে বলেন, তা কেন? আমার সিদ্ধান্ত তুমি মানতে পারবে না? কি এমন কারণ তোমার? কোনো সঠিক কারণ আমাকে দেখাও তুমি, যে কেন তুমি এই বিয়ে করতে পারবে না। ইফতি একটুও ভয় পেল না। কেন পাবে সে ভয়? সে তো ভালোবেসেছে, আর ভালোবাসলেই কোনোদিন ভয় পেতে হয় না। ইফতি জোরে শ্বাস নিল, চোখ বন্ধ করে বলে দিল, কারণ আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কে সেই মেয়ে যার জন্য তুমি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছ? তাকে তুমি চেনো চাচ্ছু? এ তো বনিতা ভালো লাগছে না। ইপ্তি, সোজাসুজিভাবে বলে দাও, কে মেয়েটা? ভাবির ফ্রেন্ড আলিফা। আলিফাকে আমি ভালোবাসি চাচ্ছু, আর বিয়ে করলে আমি ওকেই করব। ইফতির মুখে আলিফাকে ও ভালোবাসে শুনে অবাক মিহান সাহেব। খুশিতে লাফিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিলেন। যাক, ছেলে তার একেবারে মন মতো একটা জবাব দিয়েছে। ছেলের মুখে অন্যজনকে ভালোবাসে শুনে যেটুকু না ভয় পেয়েছিল, এখন ছেলের সেই ভালোবাসার মানুষটা যে তারই পছন্দ করা মেয়ে শুনে তার থেকে দ্বিগুণ খুশি হয়েছে। যাক, তার আর ছেলের কান টেনে বিয়ে করার কথা বলা লাগবে না। ছেলে তার এমনিতেই এক পায়ের আছে। ইফতি এটুকু বলে সবার দিকে তাকালো। সবাই তার দিকেই তাকিয়ে। ইফতি ভ্রু কুচকে বলে, আশ্চর্য, এমনভাবে তাকানোর কি আছে? মিলি বেগম নিজের হাঁ করে রাখা মুখ বন্ধ করলেন। তারপর বললেন, উফ মা, কান্নাকাটি করো না তো। এখানে তো তোমার খুশি হওয়ার কথা। যদি ছেলের বিয়ে দিতে চাও তাহলে সে যাকে ভালোবাসে তার সাথেই দাও, অন্যথায় তোমরা না চাইলেও আমি আলিফাকেই বিয়ে করব। নিহান সাহেব হালকা রাগী স্বরে বলে, এইভাবে কথা বলছো কেন ইপ্তি? আমরা কি তোমার খারাপ চাইবো? মাথা নিচু করে নিল ইফতি। ধীর আওয়াজে বলে, সরি চাচ্ছু, বাট তোমরা যদি আমাকে বিয়ে করাতেই চাও তাহলে আমি আলিফাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। বাকিটা তোমরা জানো। আমি এখন অফিসে গেলাম, আসি। কথা বলেই উঠে দাঁড়ালো ইফতি। তারপর গটগট পায়েই বেরিয়ে গেল। ইফতি চোখের আড়াল হতেই হেসে উঠেন নিহান সাহেব। সবার উদ্দেশ্যে বলেন, ছেলের বিয়ের আয়োজন শুরু করো।
আলিফার বাসার ঠিকানা দিয়ে তো আমায় বৌমা, প্রস্তাব নিয়ে যেতে হবে তো। মুচকে এসে আরাবি বলে, ঠিক আছে বাবা। হঠাৎ নিহান সাহেবে চুপ করে গেলেন। হতাশ গলায় বলেন, কিন্তু বৌমা, আমি জিহাদ ভাইকে কি জবাব দেব? কিভাবে কি বলবো তাকে আমি? দীর্ঘশ্বাস ফেললো আরাবি, তারপর বলে, ও আপনি চিন্তা করবেন না বাবা, আপনি তো অফিসে যাবেন, সেখানে বাবার সাথে কথা বলে নেবেন। আমার বাবা বুঝদার মানুষ, বুঝে যাবেন, সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না। আর রইল বাকি কথা, আমি কাল আবার যাব বাড়িতে, গিয়ে বাকিদের ভালোভাবে বুঝিয়ে বলবো। আরবির কথায় যেন স্বস্তির নিঃশ্বাস নিল নিহান সাহেব। তারপর তিনি আর মিহান সাহেব চলে গেলেন অফিসে। রুমে চলে আসে আরবিকে নিয়ে জায়ান। আরবি সোজা গিয়ে জায়ানের অফিসের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আরবির ছোট্ট মুখটা দেখে নিয়েই জায়ান বলে, কি হয়েছে? মন খারাপ? হুম। আমি জানি মন খারাপ, এখন কারণটা বলো। ধাপ করে বিছানায় বসে পড়ল আরবি। ধরা গলায় বলে, আমি জানি বাবা, কাল ফিহার সাথে ইফতি ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলার জন্য আপনাদের দাওয়াত করেছে। আমার কষ্ট এই জায়গাতেই জায়ান, যে তিনি একবারও আমাকে এই বিষয়ে জানালেন না। বিয়ের পর কি আমি এতটাই বড় হয়ে গেলাম তার কাছে? এগিয়ে আসে জায়ান, পাশে বসে আরবি। ওকে টেনে নেয় বুকের মাঝে। জায়ানের বুকে মুখ গুজে দেয় আরবি। জায়ান বলে, মন খারাপ করার কিছু নেই এখানে আরবি। হয়তো বা বাবা কোনো কারণেই এমন করেছেন, অথবা তিনি চেয়েছেন সবটা ঠিকঠাক হওয়ার পরেই তোমার সাথে কথা বলতেন, অথবা চিন্তায় তিনি এই বিষয়ে ভুলেই গিয়েছেন। বয়স হয়েছে তার আরবি, একটু বোঝার ক্ষমতা তো তোমার আছে, তাই না? আরবি কিছু বলল না। জায়ান আবার বলে, কাল যাবে শিওর? হুম। আচ্ছা, আমি গিয়ে দেখে আসবো। না, আপনিও আমার সাথে যাবেন। আমি বেশিক্ষণ থাকবো না, বিকেলে গিয়ে সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা, যাব। সরে আসলেও আরবি। জায়ান বিরক্ত হয়ে বলে, শোলে কেন? ভ্রু কুচকে আরবি বলে, অফিসে যাবেন না? শটান হয়ে শুয়ে পড়ে জায়ান। তারপর হুট করেই আরবিকে টেনে ওর বুকের উপর শুয়ে দিল। হকচকিয়ে গেল আরবি। জায়ান দুষ্ট হেসে বলে, যেতে ইচ্ছা করছে না। গতকাল শ্বশুর বাড়ি যাওয়ায় বউয়ের সাথে রোমান্স করতে পারিনি, তাই সেটা আজ বসিয়ে নিতে ইচ্ছে করছে। জায়ানের হাত ঠেলে ঠুলে উঠে দাঁড়ালো আরবি। তারপর বলে, আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করুন আর উঠুন, যান অফিসে যান। কোনো রকম চালাকি করবেন না। আরবি জায়ানের হাত ধরে টানাটানি করছে। কিন্তু ওর মতো আরবি কি আর জায়ানের মতো বিশাল দেহী পুরুষকে উঠাতে পারে? পারে না। তাই তো একটুতেই হয়রান হয়ে গেল আরবি। জায়ান তা দেখেই নিজেই উঠে দাঁড়ালো। দু হাতে চুলে ব্যাক ব্রাশ করে বিরক্ত কণ্ঠে বলে, তোমার জন্য দেখছি শান্তি নেই। কোথায় তুমি আর একটু আদর সোহাগ দিয়ে বলবে, থাক যান, আজ অফিসে যাওয়ার দরকার নেই, আমার সাথেই থেকো, সেটা তো বলবেই না। আর রইল তুমি ডাক, সেটাও আমার এহ জনমের শোনা হবে না। খিলখিল করে হেসে দিল হারাবি জানেন এমন বাচ্চামো দেখে। হারাবির হাসি দেখে জায়নের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। জায়ান এগিয়ে গিয়ে হারাবি দুগালে হাত রেখে আদরে চুমু খেলো হারাবির কপালে। সরে এসে তারপর বলে, আরজি, লেট হয়ে যাচ্ছে, থাকতে যেহেতু দিবে না, তাই আর দেরি করে লাভ কি? আচ্ছা, সাবধানে যাবেন। জায়ান অফিস ব্যাগ নিয়ে চলে গেল। আর তার যাওয়ার পানে মুচকে এসে তাকিয়ে থাকলো আরবি। রেডি হয়ে আরবি গাড়িতে উঠে বসলো। গন্তব্য আজ বাবা বাড়ি যাবে। নিহান সাহেব বিয়ের প্রস্তাবে নাকচ করে দিয়েছে। সেখানে পরিস্থিতি কেমন না কেমন, তাই সবাইকে সবটা ভালোভাবে বোঝানোর জন্যই যাবে আরবি। জায়ান এগিয়ে এসে আরবির সিট বেল্ট বেঁধে দিল। তারপর নিজের জায়গায় সরে এসে বলে, আমি বলেছিলাম আমি তোমার সাথে যাব, তবে সরি, তার পারছি না। অফিসে কিছু জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই আমার যেতে হবে। তোমাকে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চিন্তা করো না, আমি বিকেলে তোমাকে এসে নিয়ে যাব। মুচকি এসে হারাবি বলে, আরে বাবা, এত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আপনার জরুরি বলেই আপনি যাবেন, আমি জানি, সমস্যা নেই, আপনি যান। বিকেলে আমাকে নেয়ার জন্য আসেন। আরবির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল জায়ান। তারপর রওনা হলো মৃধা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে আরবিকে নামিয়ে দিয়ে জায়ান চলে যায় অফিসে। আরবি বাড়ির দিকে পা বাড়ায়। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই ঘরের হেল্পিং হ্যান্ড সাইমা এসে দরজা খুলে দেয়। আরবি ঘরে প্রবেশ করে দেখে জিয়াদ সাহেব সোফায় বসে আছেন। আরবি সোজা গিয়ে বাবার পাশে বসে। জিয়াদ সাহেব মেয়েকে দেখে মলিন হাসেন। আরবি সালাম দিয়ে বলে, বাবা কেমন আছো?
এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওদের কথার মাঝে হঠাৎ পিহার কণ্ঠ শোনা গেল। ভালো তো তুই থাকবি, আমার বিয়ে ভেঙে তো তোর আনন্দের শেষ নেই। অবাক হলো আরবি, প্রশ্ন করলো, এসব কি বলছিস ফিহা? আমি কেন তোর বিয়ে ভাঙবো? একদম ন্যাকা সাজবি না তুই। লিপি বেগম ধমকে উঠলেন আরবিকে। আরবি বলে, আম্মু, এখানে ন্যাকা সাজার কিছুই নেই। আমি যা সত্য তাই বললাম। ইফতি ভাইয়া আলিফাকে ভালোবাসে, আর আলিফাও ইফতি ভাইয়াকে ভালোবাসে। আর জোর করে কোনোদিন কিছু হয় না আম্মু। আর ইফতি ভাইয়া ফিহাকে ভালোবাসে না, সেখানে বিয়ে হলে ফিহা ভালো থাকবে না। এমন কথাই তেরে আসলো ফিহা। রাগে ফুসতে ফুসতে বলে, তোর জ্ঞান তোর কাছেই রাখ। তুই নিজেই বিয়ে আমার বদনাম করেছিস, আর তা শুনেই তো তারা বিয়েতে রাজি হলো না। দেখ ফিহা, তুই ভুল ভাবছিস। আমি ভুল ভাবছি না, আমি ঠিকই ভাবছি। সবাই ঠিকই বলে জানিস আরবি, রাস্তা থেকে তুলে আনা কোনো ব্যক্তি কারোর আপন হতে পারে না। তোকে যতই আদর যত্ন করা হোক না কেন, আর তুই তার জলজান্ত প্রমাণ। জিয়াদ সাহেব সাথে সাথেই ধমকে উঠলেন ফিহাকে। বেয়াদব মেয়ে, মুখের লাগাম টানো। কি সব বলছো তুমি? তোমার ধারণা আছে? ফিহার এমন কথায় আরবি থমকে গেল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তার। কি বলছ কি ফিহা? রাস্তা থেকে তুলে আনা মানে? আরবি কাপা কণ্ঠে প্রশ্ন করে। রাস্তা থেকে তুলে আনা মানে কি বলছিস তুই আরবি? কিছু না মা, তুই ওর কথায় ধ্যান দিস না। জিয়াদ সাহেবের অস্থির গলা। লিপি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে, আর কতকাল তুমি লুকিয়ে থাকবে ফাইমের বাবা? আর কত? রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে নিজে যেভাবে আদর যত্ন করেছো, ওই নিজের মেয়েকেও তো কোনোদিনও করনি। কে ওই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, না আছে পরিচয়, না আছে বাবা মায়ের পরিচয়, না আছে বংশ পরিচয়। কুড়িয়ে আনা মেয়ের জন্য কিসের এত দরদ তোমার? হ্যাঁ, যে তার জন্য নিজের আপন মেয়েকে অবহেলা করছো তুমি। মাথায় যেন বজ্রপাত হলো আরবি। হৃৎপিণ্ডটা মনে হয় কেউ খামচে ধরেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে সেখানে। কি বলছে কি এসব তার আম্মু? ওর আব্বু আম্মু ওর আসল বাবা মা না, ওকে কুড়িয়ে এনেছে। কি সব শুনছে এসব? ওর জন্ম পরিচয় নেই কোনো? না, এটা হতে পারে না, এটা সত্যি না। আরবি এক পা দুপা করে ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। না চাইতো দু চোখ বেয়ে চোখের পানি ঝরছে আরবির। আরবি শ্বাস টানলো লম্বা করে, তারপর নিজেকে শক্ত করলো। বেশ কঠিন স্বরে প্রশ্ন করে, আব্বু আম্মু কি বলছে এসব? আমি তোমাদের মেয়ে না? এগুলো কি বলছে আম্মু? আব্বু জবাব দাও, আমি কি তোমাদের মেয়ে নাকি না? দেখ আরবি মা, আমার কথাটা শোনে একবার। জিহাদ সাহেবকে থামিয়ে আরবি আবার বলে, শুধু এইটুকু উত্তর দাও আব্বু, আমি তোমাদের মেয়ে নাকি না? মাথা নিচু করে নিলেন জিহাদ সাহেব। ডুকরে কেঁদে উঠেন তিনি। কিভাবে সে বলবে যে হ্যাঁ, আরবি তার জন্ম দেওয়া মেয়ে না? তবে আরবিকে কখনো হেলাফেলা নজরে দেখেননি তিনি। সর্বদা নিজের বড় মেয়ের স্থানেই রেখেছেন। কখনো আরবিকে মনে করেননি যে ও তার সন্তান না। আরবি আবার একই প্রশ্ন করতে থপ করে সোফায় বসে পড়েন তিনি। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদেন না, অথচ জিয়াদ সাহেব আজ ভেঙে চুরে গুড়িয়ে গিয়েছেন। এভাবে নিজের সন্তানকে কষ্ট পেতে দেখতে হবে ভাবতেও পারেনি। জিয়াদ সাহেব কান্নারত গলায় বলে ওঠেন, মানছি তুই আমার জন্মের সন্তান না, তাই বলে কি আমি তোর বাবা না? বল, জন্ম দিলে কি বাবা মা হওয়া চায়? এই যে আমি তোকে ছোট থেকে বড় করেছি, এতে কি তোর কোনোদিন মনে হয়েছে যে আমি তোর বাবা না? মারে, যত যাই হোক, তুই আমার বড় মেয়ে, তুই আমার সন্তান, আমার আরবি মা তুই। আরবি বাবার পায়ের কাছে বসে পড়ে। বাবার হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে আরবি। সে মানতেই পারছে না, কিছুতেই মানতে পারছে না। লিপি বেগম এখনো রাগীর চোখে তাকিয়ে। তিহা রাগে চিৎকার করে বলে, আম্মু, এই মেয়েকে বেরিয়ে যেতে বলে এই বাড়ি থেকে। ওকে আমার সহ্য হচ্ছে না। এই বাড়িতে হয় এই মেয়ে থাকবে, নয়তো আমি। বের করে দাও ওকে। লিপি বেগম ফিহার কথা মতো তেড়ে গেলেন আরবির কাছে। আরবির চুল মুঠি করে ধরে ওকে টেনে দাঁড় করালো। ব্যথায় কুকিয়ে উঠলো আরবি। করুণ গলায় বলে, আম্মু ব্যথা পাচ্ছি আমি। কে তোর আম্মু? আমি তোর আম্মু নই, আমাকে আম্মু বলে রাখবি না।
বেরিয়ে যা এখন এখান থেকে, তোর চেহারাও আমার দেখতে ইচ্ছা করছে না। জিহাদ সাহেব তাড়াতাড়ি এগিয়ে যান। লিপি বেগমের কাছ থেকে আরাবিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। লিপি বেগম ছেড়ে দেন আরাবিকে। জিহাদ সাহেব বলেন, পাগল হয়ে গিয়েছো তুমি? কি করছো কি এসব তুমি? লিপি বেগম চিৎকার করে উঠলেন, যা করেছি ভালোই করেছি। একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? ঠিক আছে, আজ আমি দেখব তুমি কাকে চাও, আমাকে নাকি ওই রাস্তার মেয়েটাকে। যদি ওই মেয়েকে বেছে নাও তাহলে এক মুহূর্ত ফিয়াকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তাই হবে, চলে যাও তুমি। তোমার মতো মানুষকে যে আমি ভালোবেসে বিয়ে করেছি ভেবেই নিজের ওপরেই রাগ উঠেছে। লিপি বেগম কান্না করে দিলেন জিহাদ সাহেবের কথায়। কাঁদতে কাঁদতে বলেন, আজ এই বাড়িতে দেখার বাকি আছে আমার, শেষ কিনা এই মেয়ের জন্য তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? ঠিক আছে, তাই হবে। শুধু বাড়ি ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাব। থাকো তুমি তোমার এই মেয়েকে নিয়ে। লিপি বেগম দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। জিহাদ সাহেব নিজেও ভয় পেয়ে গেলেন। শত হোক তিনি তার স্ত্রীকে ভালোবাসেন। নিজের ভালোবাসার মানুষটার মৃত্যু কামনা তিনি কখনোই করবেন না। আরবি চিৎকার করে উঠল, দরজা পেটাতে এই লাগলো। কান্না করতে করতে বলে, আম্মু প্লিজ এমন করো না, আমি চলে যাবো আম্মু, তুমি বের হও। আমি আর কোনো দিন এই বাড়িতে আসবো না, কোনো দিন না, প্লিজ আম্মু বের হও তুমি। আমি হাত জোর করে বলছি আম্মু, আমি জীবনে আমার চেহারা তোমাদের দেখাবো না, তুমি এমনটা করো না আম্মু। বারবার একই কথা বলছে আরবি। ফিহাও কান্না করে লিপি বেগমকে বের হতে বলছেন। জিহাদ সাহেব চেয়েও কিছু করতে পারছে না। একদিকে তার ভালোবাসার মানুষ আত্মহত্যা করতে চাইছেন, আর একদিকে তার মেয়ে। হাসতে এমন এক কাঠগড়ায় দাঁড়ানো যে তিনি এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না। আরবে গিয়ে জিয়াদ সাহেবের সামনে দাঁড়ালো। বাবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ডুকরে কেঁদে উঠল। বলল, আব্বু তুমি আম্মুকে বের হতে বলো, আমি আর কোনো দিন এখানে আসবো না। তুমি তার কথা মেনে নাও আব্বু, আমার আম্মুর যেন কিছু না হয় আব্বু প্লিজ। আব্বু তোমার পায়ে পড়ি আব্বু, আমি না হলে মরে যাব আব্বু, আমার আম্মুর কিছু হলে। আরবি জিহাদ সাহেবের পা ধরতে নিলেই তিনি আরবিকে থামিয়ে দেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, তুই যা চাস তাই হবে মা। জিহাদ সাহেব মনের পাথর রেখে লিপি বেগমকে বলেন, তুমি বের হয়ে আসো লিপি, আরাবি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তুমি যা চাও তাই হবে, বের হয়ে আসো। এই কথা শুনে সাথে সাথে বের হয়ে আসলেন লিপি বেগম। আরবি তার সামনে গিয়ে কান্নারত গলায় বলেন, আমি আর এখানে আসবো না আম্মু, তুমি ভালো থেকো আম্মু। তারপর জিহাদ সাহেবের কাছে এসে জিহাদ সাহেবকে জড়িয়ে ধরে সজোরে কেঁদে দেয় মেয়েটা। তুমি আমার আব্বু, আমি জানি তুমি আমার আব্বু, আমি তোমার মেয়ে, সে যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে যেভাবে এনে থাকো না কেন, আমি শুধু এইটুকু জানি তুমি আমার আব্বু। মারে, তুই আমার মেয়ে, আমার আরাবি, তুই কে কি বললো কানে নিবি না। তুই আমার মেয়ে ছিলি, আছিস, আর সারা জীবন থাকবি। ফিহা গিয়ে আরবির হাত চেপে ধরে, টেনে আরবিকে সরিয়ে আনে। রাগী গলায় বলে, অনেক হয়েছে তোর মেরো ড্রামা, যা বের হয় এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। ফিহা টানতে টানতে আরবিকে বাড়ির বাহিরে ধাক্কা দিয়ে বের করে দিল। দরজা বন্ধ করে দিল ফিহা। আরবি অশ্রুসিক্ত নয়নে দরজা বন্ধ অবধি ওর বাবার দিকেই তাকিয়ে রইল। যতক্ষণ দেখা গেল তাকিয়েই রইল।